সার্থক স্রোতের মনের কথা মুখে আনবার জন্য এবার স্রোতের বিয়ে দেওয়ার কথা ভাবলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা এবং রাই মিলে যুক্তি করে সার্থক এবং স্রোতের বিয়ে দেওয়ার কথা ভাবতে থাকে। ওদিকে রাই বলতে থাকে সার্থকের বাবাকে যে দেখুন আঙ্কেল, আমরা যদি এখন দু বাড়িতে দুজন আলাদাভাবে ভিন্নভাবে ওদের দুজনের জন্য জীবনসঙ্গী খুঁজতে থাকি, তাহলে আর যাই হোক না কেন ওদের একজনেরও এই জিনিসটা শোনার পর ভালো লাগবে না, ওদের এই জিনিসটা ভালোভাবে হজম হবে না, আর তখনই ওদের মনের কথাটা মুখে প্রকাশ পাবে। আপনি দেখে নেবেন, এর থেকে ভালো প্ল্যান কোনো মতেই হতে পারে না। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে তাহলে তুমি কি বলতে চাচ্ছ যে আমি এখানে সার্থকের জন্য পাত্রী খোঁজার অভিনয় করবো আর তুমি ওখানে স্রোতের জন্য পাত্র খোঁজার অভিনয় করবে? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ আঙ্কেল, এই অভিনয়টা এমনও হতে পারে যে ওদের ছাদনাতলা অবধি পৌঁছে যেতে পারে, কারণ এছাড়া আমাদের কাছে কোনো রকম কোনো উপায় নেই, কারণ দুজনই খুব শক্ত ধাতুর পাবলিক। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে তাহলে ঠিক আছে, যেমন কথা তেমন কাজ, আমরা বরঞ্চ সেই দিকেই এগোই। ওদিকে স্রোতের বিয়ে নিয়ে রাই ওর মায়ের কাছে বলা মাত্রই রাইয়ের মা বলতে থাকে যে এখন এত তাড়াহুড়া করে ওর বিয়ে দেওয়ার কী প্রয়োজন পড়ে গেল রাই বলতো? তখন রাই বলতে থাকে যে মা, ওরও তো বয়সটা কম হলো না, এখন তো অন্তত ওকে সেটেল করার কথা আমাদের ভাবতে হবে। আমি মানছি যে আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, কিন্তু আমাদের আর্থিক অবস্থা কবে ভালো হবে, আর সেই অনুযায়ী যদি আমরা এখনও পর্যন্ত স্রোতকে না বিয়ে দিয়ে বসে থাকি তাহলে কী করে চলবে বলো তো? হাজার হোক ওরও তো একটা জীবনসঙ্গীর প্রয়োজন, তাই না? যার সাথে ওর খারাপ ভালো সব কিছু শেয়ার করতে পারবে। তোমরা যতই ওর পাশে থাকো না কেন, ওরও তো একটা লাইফ আছে। তখন রাইয়ের মা বলতে থাকে ঠিক আছে, তোদের যেটা ভালো মনে হয় তোরা বরঞ্চ সেটাই কর। ওদিকে সার্থকের বাবা সার্থককে বলতে থাকে যে সার্থক, তোমার সব কিছু আমি অনেক সহ্য করেছি, এখন আর তোমার উপরে ছেড়ে দিলে সব কিছু হবে না, কারণ আমি এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যতদিন পর্যন্ত না আমি তোমার জন্য পাত্রী খুঁজে পাচ্ছি ততদিন পর্যন্তই তোমাকে আমি রেহাই দিব। তারপরে আমি যে পাত্রী তোমার জন্য খুঁজে আনবো সেই পাত্রীকেই তোমার বিয়ে করতে হবে, কারণ আমি কবে চলে যাই সেটার তো কোনো ঠাই ঠিকানা নেই, কারণ আমি যদি এই তোমাকে বিয়ে করা অবস্থায় দেখে যাই তাহলে অন্তত আমি মরেও শান্তি পাবো। তখন সার্থক কোথা থেকে যে বাবা, শুধু শুধু এখন আমার বিয়ে নিয়ে তুমি এত মাথা পাগল করছো, কারণ আমি তো সেটাই বুঝতে পারছি না। বলো তো কেউ তোমাকে এরকম করে হঠাৎ করে উস্কে দিল? বলো তো ওই স্রোত? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে কেউ আমাকে উস্কোয়নি, কারণ আমি বাবা হিসেবে আমার যা দায়িত্ব আমি তো সেটা পালন করবো, তাই না? ওদিকে স্রোতকে জিজ্ঞেস করা মাত্র রাই বলতে থাকে যে স্রোত দেখো, এখন আর তোমার কোনো তালবাহানা চলবে না, তুমি পড়াশোনা করছো করো না, কারণ আমরা এখানে তোমার সম্বন্ধ খুঁজতে থাকি, যখন ভালো পাবো তখনই তো তোমাকে বিয়ে দিব, তাই না? এর আগে তো আর দিচ্ছি না, ততদিন তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। আর তোমার এমন তো কেউ বলেনি যে তোমার বিয়ের পর তোমার পড়াটা কন্টিনিউ করা যাবে না, তুমি তোমার ক্যারিয়ারের কথা ভাবতে ভাবতে তুমি তোমার পার্সোনাল লাইফটা গুলিয়ে ফেললে তো হবে না, তাই না? তখন স্রোত বলতে থাকে দিদি ভাই, এখনই বিয়ের কথা আমি ভাবছি না, তুই কেন জোর জবরদস্তি করে আমাকে বিয়ে দেওয়ার কথা ভাবছিস বলতো? তোরা তোদের মতো করে সংসার কর না, আমাকে আমার মতো করে থাকতে দে প্লিজ, আমাকে আমার ক্যারিয়ারে ফোকাস করতে দে। ওদিকে রাই বলতে থাকে না একদম না, এরকম তালবাহানা করে আর কোনো রকম কোনো সময় ব্যয় করা যাবে না, এখন আমাদেরকে একটু সিরিয়াসলি ভাবতে হবে। মা তুমি কি বলো? তখন রাইয়ের মা বলতে থাকে যে দেখ স্রোত, সকলে মিলে যখন তোরকে বিয়ে দেওয়ার কথা ভাবছে তাহলে আর যাই হোক না কেন ওরা কেউ তোর খারাপ চেয়ে তো এই কথাগুলো বলছে না, তাই না? তাহলে বরঞ্চ তুই রাজি হয়ে যায়। ওদিকে স্রোত এবং সার্থক দুজনেই দু প্রান্ত থেকে এক পর্যায়ে ফ্যামিলির চাপে পড়ে বিয়ের জন্য রাজি হয়ে যায়। ওদিকে ইউনিভার্সিটিতে একে অপরের সাথে মুখোমুখি হওয়া মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত তুমি কি মনে করে বিয়ের জন্য হ্যাঁ বললে? তখন স্রোত বলতে থাকে আপনি কেন হ্যাঁ বলেছেন? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।